যে জঘন্য উপমা দিল ফ্যাসিস্ট কাদেরের ধৃষ্টতা, আবারও টার্গেট সেনাপ্রধান। এবং সর্বশেষ জানাবো নির্বাচন সংস্কার নিয়ে বিএনপি জামায়াত এনসিপির চাপ। ভারতে বসে বাংলাদেশে জঙ্গি হামলার ছক কষছে হাসিনা, অগ্নি পরীক্ষায় অন্তর্বর্তী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে জঘন্য উপমা দিল ফ্যাসিস্ট কাদেরের ধৃষ্টতা, আবারও টার্গেট সেনাপ্রধান। আবারও স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করল গণহত্যাকারী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট ওবায়দুল কাদের। নতুন একটি ভিডিওতে সেনাপ্রধানকে টার্গেট করে ক্ষোভ উগলে দিতে দেখা গেল জনরোষ থেকে বাঁচতে ভারতে আশ্রয় নেওয়া এই খুনিকে। অন্যদিকে সেনাপ্রধান সম্পর্কে অত্যন্ত উদ্ভট মন্তব্য করে ট্রলের শিকার হয়েছে কাউয়া কাদের খ্যাত সাবেক এই সেতুমন্ত্রী। মঙ্গলবার একটি ইউটিউব চ্যানেলে টক শোতে জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড কাদের সেনাপ্রধানকে অত্যন্ত জঘন্য উপমা দেয়। ছাত্র জনতার অভ্যুত্থানকালে অত্যন্ত দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশকে গভীর সংকট থেকে রক্ষা করে অত্যন্ত প্রশংসিত হন সেনাপ্রধান। তাকে মীর জাফর আলী খানের সাথে তুলনা করে মানুষের ক্ষোভ উস্কে দিয়েছে উদ্ভট ও দাম্ভিক বাচনভঙ্গির এই ফ্যাসিস্ট। টকশোতে খুনি কাদের আওয়ামী লীগের পতনের জন্য সেনাবাহিনীকে সরাসরি দোষারোপ করে। ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত ও শেষ মুহূর্তে তাদের অবৈধ ক্ষমতা রক্ষায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে ব্যবহার করতে না পারার ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাকে। কাদেরকে প্রশ্ন করা হয় সেনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন করছেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন? জবাবে কাদের বলে, আমরা সেনাবাহিনীর সম্পর্কে কোনো বক্তব্য রাখিনি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় ৩২ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা ৫ই আগস্টের সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে। কারো কারো মতে তাদের সায়ও ছিল, সমর্থন সূচক সম্মতিও ছিল, এরকমটাও আমরা জানতে পেরেছি। জনরোষ থেকে বাঁচতে গোপনে দেশ ছাড়ে ছাত্রদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগকে সশস্ত্রভাবে লেলিয়ে দেওয়া আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক, শোনা যায় তাকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালাতে সাহায্য করে এবং বিভিন্ন বাহিনীতে থাকা তারই অনুকম্পায় চাকরি পাওয়া তল্পি বাহক কিছু কর্মকর্তা। এর আগেও ভারতে আশ্রয় নেওয়া কাদের আবারও দেশে প্রত্যাবর্তন করে এবং ছাত্র জনতাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়, গত ১ বছরে কী ধরনের প্রস্তুতি নিলেন প্রত্যাবর্তনের? সেটি কবে নাগাদ হতে পারে? সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? জবাবে ফ্যাসিস্ট কাদের বলে, গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে এ কথা তো আমরা বলি না। সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন সমীকরণ থাকতে পারে। আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলার উপেক্ষা রাখে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব সময় মতো তারা পালন করবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন প্রসঙ্গে বলতে গিয়ে কাদের অবান্তর দাবি করে বলে, আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি। সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ, নিরপেক্ষ, ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব না। পুরো ভিডিওতে ঠিকমতো সোজা হয়ে বসে কথা বলতে দেখা যায়নি তাকে। চেয়ারে হেলে দুলে বসে চেগিয়ে চেগিয়ে বলতে থাকে, ক্ষমতার রাজনীতি, রহস্য পুরুষ ইউনূস তার ক্ষমতাকেই ভালোবাসে, গণতন্ত্র তার কাছে কোনো বিষয় না। অলরেডি তার সমর্থকরা যারা তার এই অ্যালায়েন্স ফোর্স, তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা খিচুড়ি পরিবেশ সৃষ্টি করছে, যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। হাসিনা দলীয় নেতাদের সঙ্গে সশরীরে বৈঠক শুরু করেছেন। এ বিষয়ে জানতে চাইলে স্পষ্টভাবে কোনো জবাব দিতে পারেনি সে। আওয়ামী লীগের পলাতক নেতারা যে এখনও অসংগঠিত তা তার কথা থেকে বোঝা যায়। হাসিনার সাথে এ পর্যন্ত সরাসরি যোগাযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি সে। কাদের বলে, অনেকেই বিতর্কিত, অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে, এ কথা মোটেও সত্য না। এখন এসব বাছবিচার করার সময় না, এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায়। পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে, কারা নিষ্ক্রিয় থাকে। যারা এখন সক্রিয় থাকবে, সংগ্রামে আন্দোলনে থাকবে, সবকিছু তো আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের পার্টিতে একটা নিয়ম আছে,
3 বছর পর পর আমাদের পার্টির সম্মেলন এবং সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে, আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী, আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে আমাদের 3 বছর সর্বশেষ আমার 2 টার্মের পর এটা 3rd টার্ম চলছে। এটা শেষ হবে আগামী ডিসেম্বর। এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকবো সেটা আমি জানি না, এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হয় আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারেন, বলে ফ্যাসিস্ট কাদের। আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই। 3 বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জোটেনি। আমি সর্বমোট 18 বছর মন্ত্রী ছিলাম। আওয়ামী লীগ করে এই সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না। এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি এখন দিতে চাই। আমার পাওয়ার সব শূন্যতায় পূরণ হয়ে গেছে। আমার কোনো কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই, আরও যোগ করে সে। কাদের বলে, আমি বঙ্গবন্ধু কন্যার সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকের জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রীর নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি। যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আমি সরে যাব। আমার এখানে কোনো অহংবোধ নেই, পথ আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই। শেখ হাসিনা বৈঠক শুরু করেছেন, 5 জন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করেছেন। এই প্রসঙ্গে সে বলে, এ ধরনের কোনো সিগন্যাল তো আমি পাইনি। অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই, কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এত ইম্পার্সোনাল আলোচনা সেটাও কিন্তু বিবেচনায় বিষয়। এমনিতে আমি জানি না যে এ ধরনের কোনো বৈঠক করছি, এমনিতে বা এ ধরনের কোনো ইম্পার্সন বৈঠক করার সুযোগ আছে সেটা আমার জানা নেই। আমার সাথে দেখা একবারও হয়নি। আমি তাকে অহেতুক ডিস্টার্ব করি না। আমি চেষ্টাও করি নাই দেখা করার। প্রয়োজনীয় নির্দেশ তিনি দিলে সেটা আমি পাই, জানায় সে। তবে জরুরি নির্দেশ কিভাবে পায় তার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি কাদের। বলে, জরুরি প্রয়োজনে যেভাবে পাওয়া আজকের পৃথিবীতে সম্ভব। তথ্য প্রযুক্তির যুগে আপনি প্রশ্ন করছেন না। নির্বাচন সংস্কার নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির চাপ। ভারতে বসে বাংলাদেশে জঙ্গি হামলার ছক কষছে হাসিনা। অগ্নি পরীক্ষায় অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পূর্তি হতে যাচ্ছে আগামী 5 আগস্ট। এছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি আগামী 8 আগস্ট। 5 আগস্টের আগেই জুলাই সনদ ঘোষণার চাপ রয়েছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যদিও ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। খসড়া সনদ পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, কিন্তু শেষ মুহূর্তে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। ঐক্যমত্য কমিশন থেকে সরবরাহ করার সনদের খসড়া নিয়ে উষ্মা প্রকাশ করেছে কয়েকটি দল। জামায়াতে ইসলামী, এনসিপির পক্ষ থেকে খসড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এনসিপি জানিয়েছে, সনদের যে খসড়া দেওয়া হয়েছে তা তারা গ্রহণ করতে পারছে না। দলটি চায় জুলাই সনদ ঘোষণার পদ্ধতি আগে জানাতে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সনদের খসড়াটি অসম্পূর্ণ প্রস্তাবনা। দলটির পক্ষ থেকে জুলাই সনদ চূড়ান্তে 2টি ভিত্তির কথা বলা হয়েছে। ওদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, 31 জুলাইয়ের মধ্যে চলমান আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে। ওই সময়ের মধ্যেই একমত, দ্বিমত ও ভিন্ন মতগুলো একত্রিত করে তৈরি হবে জুলাই সনদ বা জাতীয় সনদ। এতে ঐক্যমত্যের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে আর দ্বিমতের অংশগুলো নোট অব দ্য ডিসেন্ট হিসেবে সন্নিবেশিত হবে। রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করবেন এই সনদে। 5 আগস্টের মধ্যে যে কোনো একদিন স্বাক্ষরের জন্য দিন ধার্য করা হতে পারে। এদিকে কমিশনের 2য় দফার বৈঠকে একের পর এক ইস্যুতে নিয়ে আলোচনা চললেও এখনও অনেক বিষয়ে দ্বিমত অব্যাহত রয়েছে। জুলাই সনদের নতুন বন্দোবস্তের কথা উল্লেখ থাকলেও তার বাস্তবায়ন ভবিষ্যৎ জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়ার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ একাধিক দল। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সব দল একমত হলেও এর গঠন কাঠামো নিয়ে এখনও চূড়ান্ত ঐক্যে পৌঁছানো সম্ভব হয়নি। জামায়াতে ইসলামী বলছে, তত্ত্বাবধায়ক সরকার গঠনে 5 সদস্যের বাছাই কমিটি গঠন করা হবে। সেখানে সরকারি দল, বিরোধী দল, স্পিকার, ডেপুটি স্পিকার ও দ্বিতীয় বৃহত্তম দলের নেতা থাকবেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা গঠন করবেন। যদি তা না হয় তাহলে সরকারি দল, বিরোধী দল ও দ্বিতীয় বৃহত্তম দল প্রত্যেকে 5 জন করে নাম প্রস্তাব করবেন। যদি কোনো একজন প্রার্থীর নাম সকলে প্রস্তাব করেন তাহলে উনি প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হবেন। তা না হলে কমিটির 4 জন সদস্য যদি একজন প্রার্থীর নাম প্রস্তাব করেন তাহলে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচিত হবেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।